আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? কমার্স প্লাসের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 যে টপিকটা আছে রেওয়া মিল, সেই বিষয়টার ছোটোখাটো টুকটাক জিনিস আজকে আমরা জানার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। রেওয়া মিল, আচ্ছা ঠিক আছে। তো রেওয়া মিলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। তো রেওয়া মিলের ইংরেজি নাম কি? ট্রায়াল ব্যালেন্স। এবং রেওয়া মিল জিনিসটা কি, রেওয়া মিল করার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে রেওয়া মিল জিনিসটা কি, বা আমরা এটা কেন করি, কখন করি, কি কারণে করি, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে জানা থাকা দরকার। তো রেওয়া মিল জিনিসটা কি? রেওয়া মিল জিনিসটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় অথবা একটা নির্দিষ্ট সময় শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা নর্মালি যেই জিনিসটা প্রস্তুত করি সেটাকে বলা হয় রেওয়া মিল। এবং রেওয়া মিল প্রস্তুত করা হয় হচ্ছে খতিয়ানের উদ্ধৃতগুলো দিয়ে, ঠিক আছে। খতিয়ান থেকে আমরা যে উদ্ধৃতটা পাই সেই উদ্ধৃত দিয়েই আমাদের রেওয়া মিলটা তৈরি করা হয়। আচ্ছা, তো এইখানে একটা আমরা এমসিকিউ পাইলাম। এমসিকিউ জিনিসটা কি? সেটা হচ্ছে যে রেওয়া মিলে আসলে কেন তৈরি হয়, বা হিসাবের শুদ্ধতা যাচাইয়ের জন্য কি তৈরি করা হয়। তাহলে অ্যান্সার হবে কি? রেওয়া মিল হচ্ছে হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্য এটা করা হয়। আচ্ছা, এইটা একটা গেল পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে রেওয়া মিল হিসাব চক্রের কততম ধাপ, ঠিক আছে। রেওয়া মিল হিসাব চক্রের হচ্ছে পঞ্চম ধাপ। তো যদি আমাদের প্রশ্ন আসে যে রেওয়া মিল হিসাব সমীকরণের কততম ধাপ, তাহলে আমরা এটা দিব কত? পঞ্চম ধাপ, ঠিক আছে। আচ্ছা, রেওয়া মিলটা কি বাধ্যতামূলক, আমাদেরকে করতেই হবে নাকি না করলেও চলবে? এটার অ্যান্সার হচ্ছে রেওয়া মিলটা হচ্ছে ঐচ্ছিক, ঠিক আছে। কেউ কোনো প্রতিষ্ঠান চাইলে এটা ফলো করতেও পারে, নাও করতে পারে, ইটস টোটালি ডিপেন্ড অন হিম, ঠিক আছে। তো এই হচ্ছে রেওয়া মিলের একটা ছোট একটা ধারণা। তো আজকে আমরা যে জিনিসটা দেখব যে রেওয়া মিলটা আমরা যখন করি, আমরা যখন একটা বক্স করি, বক্সে এক পাশে ডেবিট থাকে, এক পাশে ক্রেডিট থাকে। তো রেওয়া মিলের কোন কোন এন্ট্রিগুলো আমাদের ডেবিট পাশে যাবে এবং কোন কোন এন্ট্রিগুলো আমাদের ক্রেডিট পাশে যাবে, এই জিনিসটা আজকে আমরা শেখার একটা ট্রাই করব। একটা বেসিক সামারি আমি আপনাদেরকে দিব। তা আসুন, রেওয়া মিলের একটা হচ্ছে ডেবিট পাশ থাকবে এবং একটা হচ্ছে ক্রেডিট পাশ থাকবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিটে কোন কোন দফাগুলো যাবে। নর্মালি হচ্ছে যে যত প্রকার সম্পদ আছে সকল সম্পদগুলো আমাদের কোথায় যাবে? রেওয়া মিলের ডেবিট সাইডে যাবে। ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, মণিহারি যা আছে না কেন সব যাবে কই? আমাদের ডেবিট সাইডে। সেকেন্ড হচ্ছে যত প্রকার ব্যয় আছে, ঠিক আছে। যত প্রকার ব্যয় আছে এই সব ব্যয়গুলো আমাদের কোথায় যাবে? এই সব ব্যয়গুলো যাবে রেওয়া মিলের ডেবিট সাইডে। বেতন হোক, কমিশন প্রদান হোক, ঠিক আছে, ভাড়া প্রদান হোক, যা কিছুই আসুক না কেন ব্যয়, এগুলো সব যাবে কোথায়? রেওয়া মিলের ডেবিট সাইডে। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেনাদার, ঠিক আছে। দেনাদার অথবা প্রদেয়, প্রদেয় না, এখানে হবে প্রাপ্য। তো আমাদের যত দেনাদার আছে এই দেনাদারগুলো আমাদের সম্পদ, দ্যাটস ওয়াই দেনাদার আমাদের রেওয়া মিলের ডেবিট সাইডে যাবে। অথবা যদি বলে প্রাপ্য হিসাব, ঠিক আছে। দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তো এই প্রাপ্য হিসাবটাও আমাদের কোথায় যাবে? রেওয়া মিলের ডেবিট সাইডেই যাবে। এখন একটা কথা আমি বাড়তি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্রাপ্য এবং প্রাপ্তি, এই দুইটার মধ্যে পার্থক্য জিনিসটা কোথায়? পার্থক্য হচ্ছে প্রাপ্য জিনিসটা আমি এখনো পাই নাই, ইন ফিউচার পাবো, এবং প্রাপ্তিটা হচ্ছে আমি অলরেডি পেয়ে গেছি। তো প্রাপ্তি যদি আসে তাহলে সেটা যাবে রেওয়া মিলের ক্রেডিট সাইডে, কারণ এটা হচ্ছে একটা আয়, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপরে আরও কিছু জিনিস আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে বলি একটু এক্সট্রাভাবে, এখানে আমি অ্যাড করি। এটা হচ্ছে এক আসে হচ্ছে, দেখবেন অনেক সময় বলবে আয় অগ্রিম, ঠিক আছে, অথবা আসবে আয় বকেয়া। তারপরে আরেকটা আসে হচ্ছে ব্যয় অগ্রিম, ব্যয় অগ্রিম, অথবা আসবে ব্যয় বকেয়া। আচ্ছা, এই জিনিসগুলো, ঠিক আছে। অগ্রিম আয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়,
বকেয়া ব্যয়। এই জিনিসগুলো আসলে কি, অনেকে এই জিনিসগুলো বোঝে না, ইনশাল্লাহ আজকে থেকে বুঝবেন। অগ্রিম আয় মানে কি, আমি টাকা নিয়ে ফেলছি কিন্তু আমি তাকে কোনো প্রকার সেবা দেই নাই বা প্রোডাক্ট আমি দেই নাই, তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য এক প্রকার চলতি দায়। ঠিক আছে, এটা আমাদের জন্য কি এক প্রকার চলতি দায়। তো এই জিনিসটা রেওয়া মিলের কোথায় যাবে, ক্রেডিট দিকে এই জিনিসটা যাবে, কারণ এটা হচ্ছে একটা দায়। তারপর হচ্ছে বকেয়া আয়। ঠিক আছে, বকেয়া আয় মানে কি, আমি তাকে সেবা বা প্রোডাক্ট দিয়ে ফেলছি কিন্তু সে আমাকে এখনো টাকাটা দেয় নাই, দ্যাট মিন্স সে আমার জন্য একটা দেনাদার, সে আমার জন্য কি একটা দেনাদার। এটা হচ্ছে চলতি সম্পদ, এটা কি আমার চলতি সম্পদ, এটা যাবে ডেবিট সাইডে। তারপরে দেখো আমি বলছি যে ব্যয় অগ্রিম বা অগ্রিম ব্যয়, এই জিনিসটা কি, মানে হচ্ছে আমি টাকা আগেই দিয়ে দিছি কিন্তু আমি এখনো তার থেকে প্রোডাক্ট বা সেবাটা নেই নাই, সেই জন্য এটা আমার জন্য হবে চলতি সম্পদ এবং এটা রেওয়া মিলের ডেবিট সাইডে আসবে। তারপর হচ্ছে বকেয়া ব্যয়, মানে কি, যে আমি প্রোডাক্ট বা সেবা নিয়ে ফেলছি কিন্তু তাকে এখনো আমি টাকাটা দেই নাই, এর মানে কি সে আমার জন্য পাওনাদার। তো পাওনাদার মানেই কি দায়, তো এই বকেয়া ব্যয়টা হবে আমার জন্য চলতি দায় এবং এই জিনিসটাও রেওয়া মিলের ক্রেডিট সাইডে আসবে। আশা করি এই ছোট্ট একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে বকেয়া ব্যয় বকেয়া আয় এবং অগ্রিম ব্যয়, এই দুইটা হচ্ছে চলতি সম্পদ যেটা ডেবিট সাইডে আসবে, এবং অগ্রিম আয় অথবা বকেয়া ব্যয় এটা হচ্ছে চলতি দায় যেটা যাবে কোথায়, রেওয়া মিলের ক্রেডিট সাইডে। ঠিক আছে, এটা যদি বুঝে থাকি তাহলে এবার আমরা সামনের দিকে আগাইতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, আরেকটা আমরা কি কি পাইলাম, যে বকেয়া আয়, বকেয়া আয়, এই যত প্রকার বকেয়া আয় আছে সব যাবে রেওয়া মিলের ডেবিট সাইডে। আরেকটা হচ্ছে অগ্রিম ব্যয়, এটাও যাবে কোথায়, রেওয়া মিলের ডেবিট সাইডে। তারপরে আমরা অঙ্কের মধ্যে পরিবহন পাই, পরিবহন কই যাবে, রেওয়া মিলের ডেবিট সাইডে। অঙ্কের মধ্যে শুল্ক থাকে, কি থাকে, শুল্ক, শুল্ক যাবে কোথায়, রেওয়া মিলের ডেবিট সাইডে যাবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সকল প্রকার উত্তোলন। ঠিক আছে, এই উত্তোলন জিনিসটা হচ্ছে ব্যয় প্রতিষ্ঠানের জন্য, তো উত্তোলন জিনিসগুলো কোথায় আসবে, রেওয়া মিলের ডেবিট সাইডে আসবে। তো নর্মালি হচ্ছে এই ছোটোখাটো কয়েকটা জিনিস একবারে বেসিক লেভেলের, এই জিনিসগুলো হচ্ছে রেওয়া মিলের ডেবিট সাইডে থাকে। এছাড়াও আরও অনেক কিছু থাকে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করতে করতে জানতে পারবো। আচ্ছা, এই গেল। এবার আমরা দেখবো যে রেওয়া মিলের ক্রেডিট সাইডে কি কি থাকে। রেওয়া মিলের ক্রেডিট সাইডে থাকবে হচ্ছে যত প্রকার দায় আছে, যত প্রকার দায়, পাওনাদার হইতে পারে, তারপরে হইতে পারে ওই যে আমি বললাম যে কি বলো এটাকে, অগ্রিম আয়, এই জিনিসগুলো কোথায় যাবে, আমাদের রেওয়া মিলের ক্রেডিট সাইডে যাবে। তো যেহেতু দায় লিখলাম সেহেতু আমি এখানে লিখি পাওনাদার, পাওনাদার অথবা প্রদেয়। ঠিক আছে, পাওনাদার অথবা প্রদেয়। আচ্ছা, তো পাওনাদার আমার রেওয়া মিলের ক্রেডিট সাইডে যাবে, অথবা প্রদেয় হিসাব এটাও কই যাবে, রেওয়া মিলের ক্রেডিট সাইডেই যাবে। কথা হচ্ছে এখানেও আরেকটা কথা আছে যে প্রদেয় অথবা প্রদত্ত, প্রদেয় অথবা প্রদত্ত এই দুইটা জিনিস কি এক নাকি, না, এই দুইটা জিনিস কোনোভাবেই এক না। প্রদেয় মানে হচ্ছে আমি এখনো তাকে টাকা দেই নাই, ঠিক আছে, আর প্রদত্ত মানে হচ্ছে আমি টাকা দিয়ে ফেলছি, এটা হচ্ছে ব্যয়। প্রদেয় হচ্ছে দায়, প্রদত্ত হচ্ছে ব্যয়। ঠিক আছে, এই দুইটা জিনিস আলাদাভাবে বোঝার চেষ্টা করবা। তাহলে প্রদেয় প্রদত্ত গেল, পাওনাদার গেল। এবার আসবে আমাদের যে আমরা বলছিলাম যে যত প্রকার আয় আছে, ঠিক আছে, আয়, তো আমাদের ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জন্য আয়। সকল আয় কোথায় যাবে, রেওয়া মিলের ক্রেডিট সাইডে যাবে। তারপর যাবে হচ্ছে যে এইখানে কি আছে, যে যত প্রকার মূলধন আছে, ঠিক আছে, মূলধন বা মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব রেওয়া মিলের কোথায় যাবে, সবসময় ক্রেডিট সাইডে যাবে। তারপরে ক্রেডিট সাইডে যাবে হচ্ছে
ওই যে বললাম অগ্রিম আয় অথবা বকেয়া ব্যয়, এইগুলো কোথায় যাবে? রেওয়া মিলের ক্রেডিট সাইডে যাবে। তারপরে যাবে হচ্ছে সঞ্চিতি। যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতি আমাদের ক্রেডিট, কিন্তু শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য ডেবিট। এই একটা বাদে যত প্রকার সঞ্চিতি আছে সকল সঞ্চিতি কি হবে? আমাদের জন্য ক্রেডিট হবে। এবং যদি অঙ্কের মধ্যে আসে পাওনা বাট্টা সঞ্চিতি অথবা পাওনাদারের বাট্টা সঞ্চিতি, তাহলে সেই জিনিসটা যাবে রেওয়া মিলের ডেবিট সাইডে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এই হচ্ছে টুকটাক জিনিসপত্র যেইগুলো রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট সাইডে নর্মালি এসে থাকে। এর বাদেও আরও অনেক টপিক আছে যেগুলো রেওয়া মিলের ডেবিট ক্রেডিট সাইডে বসে, ওইগুলো আমরা আস্তে আস্তে যখন আরও সামনের দিকে আগাবো সেটা জানতে পারবো। হ্যাঁ, এক্সট্রা আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা আলাদা একটা পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সকল প্রকার সুদ। ঠিক আছে, সকল প্রকার সুদ, হ্যাঁ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ঠিক আছে, ঋণের সুদ, বিনিয়োগের সুদ। তো যত প্রকার সুদ আছে সকল প্রকার সুদ তার মূল দফার বিপরীত হবে। মূল দফার বিপরীত। ঠিক আছে, যত প্রকার সুদ আছে এগুলো কি হবে? তার মূল দফা। মানে কি, যে যদি আসে বিনিয়োগের সুদ, তাহলে বিনিয়োগের সুদটা কি কারণে হয়েছে? বিনিয়োগের জন্য। তাহলে বিনিয়োগ যদি আমাদের ডেবিট হয় তাহলে বিনিয়োগের সুদ যাবে ক্রেডিটে, উল্টোটা হবে। তারপরে আসতে পারে ঋণের সুদ, তাহলে সুদ হইছে ঋণের জন্য, তো ঋণ যদি আমাদের ক্রেডিট হয় তাহলে ঋণের সুদ হবে কি? ডেবিট। তো এইগুলা হচ্ছে সুদের যেই প্যাচটা আছে সেটা, যে যেই সুদই আমাদের অঙ্কে আসুক না কেন প্রত্যেকটা সুদ তার মূল যেই দফা সেটার উল্টোটা হবে। ঠিক আছে, যদি আমাদের ব্যাংক জমা হয় ডেবিট, তাহলে ব্যাংক জমার সুদ ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, যেটা হচ্ছে রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট সাইডে এই ছোটোখাটো জিনিসগুলো আছে, এবং আরও বিস্তারিত আমরা জানবো যখন হচ্ছে আমরা সামনের ভিডিওগুলো কন্টিনিউ করব। ঠিক আছে।